KTV Originals। তিনি চলে গিয়েছেন 2 বছর হতে চলল। আগামী 6 ফেব্রুয়ারি মানে 2024-এর 6 ফেব্রুয়ারি তার চলে যাওয়ার 2 বছর পূর্ণ হবে। কিন্তু চলে গেলে কি হবে? তিনি লতা মঙ্গেশকর তো ভারতীয় সঙ্গীত প্রেমীদের জীবনে অথবা যারা সঙ্গীত ভালোবাসেন না তাদের জীবনেও অমর দিকচিহ্ন হয়ে থেকে যাচ্ছেন, থেকে গিয়েছেন, থাকবেনও। আজও নাগের বাজারের অটোতে, ঝুমরুতলাইয়ার পুকুরের পাশের যে বাঁধানো জায়গা সেখানে, কিংবা রামেশ্বরমের সেতুর পাশে অথবা কাশ্মীর সীমান্তে তার গান বাজে। আর তিনি লতা মঙ্গেশকর এই সময়ে খুব কিছুদিন আগে আরও একটা কারণে নতুন করে খবরে চলে এসেছেন। কারণ তার একটা প্যাশনের কথা অনেকেই জানতেন না। ইনফ্যাক্ট আমি ওকে 3 বার ইন্টারভিউ করেছি, আমিও জানতাম না। আমি জানতাম যে গানের বাইরে ওর একমাত্র প্যাশন হচ্ছে রান্নাঘরে তিনি অনেকটা সময় কাটাতে ভালোবাসেন। ইনফ্যাক্ট একদম জীবনের প্রথমে যখন তাকে ইন্টারভিউ করার ব্যর্থ চেষ্টা করেছিলাম, সেই সময় তার রান্নাঘরের নাম্বারটাই আমায় দিয়েছিলেন তার বিশেষ বন্ধু রাজ সিং দুঙ্গারপুর, এবং সেই রান্নাঘর থেকেই তিনি প্রস্তাবটা খানিকটা প্রত্যাখ্যান করেছিলেন বলা যেতে পারে। কিন্তু জানতাম না এর বাইরেও তার জীবনে সঙ্গীত এবং রান্নাবান্নার বাইরেও আরও একটা হবি আছে, যেটা অ্যাকচুয়ালি তার প্যাশন। সেটা হচ্ছে ফটোগ্রাফি। এবং সেই ফটোগ্রাফি লতা মঙ্গেশকর শুরু করেন 1946 সালে। ভাবাই যায় না এত বছর ধরে তার এরকম একটা প্যাশনের কথা তিনি আজকের এই এত বেশি মিডিয়া প্রভাবিত যুগে তিনি প্র্যাকটিক্যালি গোপন করে রেখে দিয়েছিলেন। 1946 সালে মাধবরাও সিন্ধে বলে একজন সিনেমাটোগ্রাফার তাকে প্রথম ছবি তোলা শেখান। তখন তিনি যে ক্যামেরাটায় ছবি তুলতেন সেই ক্যামেরাটার নাম ছিল রোলিফ্লেক্স। সেই রোলিফ্লেক্স ক্যামেরায় জীবনের প্রথম ছবি তোলেন 1946 সালে। ওই ফিল্মের সঙ্গে যুক্ত একটি ছেলে, একজন তরুণ, সে পুকুর পাড়ে বসে আছে, তার ছবি। এটা হচ্ছে লতা মঙ্গেশকরের জীবনের প্রথম শট ক্যামেরা হাতে। এবং সেই যে তুলেছিলেন তারপর থেকে টানা এতগুলো বছর ধরে 60 বছরেরও বেশি তিনি ক্যামেরা চর্চা করেছেন। আবার বলছি, এটা কেউ জানতেনই না, আমি অন্তত কোনো কাগজে কখনো দেখিনি, আমি জানি না আপনারা জানতেন কিনা। তো আজকে আমরা কলকাতা টিভির পর্দায়, কলকাতা টিভি ডিজিটালে সে লতা মঙ্গেশকরের এই অপ্রকাশিত সব ছবি নিয়ে একটা বই বেরিয়েছে, যেটার মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এইটার টাইটেলটা করেছেন জাভেদ আখতার। লতা মঙ্গেশকরের অত্যন্ত স্নেহাস্পদ জাভেদ আখতার। টাইটেলটা হচ্ছে বইয়ের অ্যান্ড শি ক্লিকড। টোটাল লতা মঙ্গেশকরের প্রায় 3500 ছবি থেকে যেগুলো পাওয়া গিয়েছিল বেছে, এগুলো কে সংকলন করেছেন জানেন? লতা মঙ্গেশকর নিজে। তিনি 2021-এর 25শে ডিসেম্বর লাস্ট এই বই নিয়ে মিটিং করেন ডিজাইনারের সঙ্গে এবং তার ম্যানেজার ময়ূরেশ পাইয়ের সঙ্গে, যিনি এই পুরো সংকলনটা লতার অবর্তমানে করেছেন। সমস্ত কিছু, বইয়ের ডিজাইন থেকে শুরু করে ফটো সিলেকশন, সমস্ত কিছু তিনি নিজে করেছেন। কিছু ছবি আছে যে ছবিগুলো আমি ময়ূরেশের কাছে শুনছিলাম, আরও ছবি আছে যে ছবিগুলো তিনি নির্বাচন করেননি। তার মনে হয়েছে ছবিগুলো ঠিকঠাক নয়, কোথাও হয়তো লাইটটা ঠিক নেই, কোথাও হয়তো অ্যাঙ্গেলটা ঠিক নেই। আর তিনি যখন একবার কোনো সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত আসমুদ্র হিমাচলে কারো বদলানোর ক্ষমতা ছিল না। অদ্ভুত একজন মানুষ এই লতা মঙ্গেশকর। আমায় বলেছিলেন যে তিনি আর পরজন্ম চান না। অ্যাকচুয়ালি পরজন্ম কি করবেন? এই একটা জন্ম এত গৌরবান্বিত যে তিনি পরজন্ম নিয়ে কি করবেন। এই যে বইটা করেছেন, এই দেখুন আমার পেছনে লর্ডস ক্রিকেট মাঠের ছবি দেখা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেখানে তিনি লিখছেন যে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই ছবিটা তোলা। এবার ওদের অ্যাপার্টমেন্ট ছিল ঠিক উল্টো দিকে, রাজ সিং দুঙ্গারপুরের অ্যাপার্টমেন্ট বলে আমরা ওটা জানতাম। এই বইতে নিজে লতা মঙ্গেশকর ক্যাপশন করেছেন আমাদের অ্যাপার্টমেন্ট। তার মানে রাজ এবং লতার দুজনের অ্যাপার্টমেন্ট। আমি আবার বলছি যে আমরা চিরকাল জানতাম যে ওটা রাজ সিংয়ের অ্যাপার্টমেন্ট, এবং রাজ সিংকে ওখান থেকে অনেকবার বেরোতেও দেখেছি। লতা মঙ্গেশকর তিনি নিজেও ওই অ্যাপার্টমেন্ট থেকে প্রচুর ক্রিকেট দেখেছেন, ভারতের বিশ্বজয় দেখেছেন, অনেক বিভিন্ন ম্যাচের তিনি সাক্ষী। এবং অনেকেই জানেন যে লতা মঙ্গেশকর কিরম ক্রিকেট ভক্ত ছিলেন। সচিন টেন্ডুলকার যখন তার কাছে বলতে আসেন যে তাকে ক্রিকেট ছেড়ে দিতে হচ্ছে, তখন লতা বলেন
যে কেন ছেড়ে দেবে ক্রিকেট, খেলো তুমি। এবং ঠিক পাশের ফ্ল্যাটে থাকেন আশা ভোসলে, তিনিও চলে আসেন। দুই বোন মিলে সচিনকে বলেন ক্রিকেট ছেড়ো না। আমার মনে হয় এটা রেকর্ডেড না হওয়া একটা অমর মুহূর্ত, যেখানে মঙ্গেশকর বোনরা সচিন টেন্ডুলকারকে বলছেন সচিন ক্রিকেটটা ছেড়ো না। লতা বলছেন যে কেন ছাড়বে, কত বয়স অবধি খেলা যায়, কে বলেছে তোমায় যে 34-35 বছর বয়সে জীবন শেষ হয়ে যায়। তখন সচিন বলেন যে দিদি আমার না আসলে চোট লেগেছে, আমি চোট নিয়ে সব শট খেলতে পারছি না। তখন লতা বলেন যে তাহলে তো আমার কিছু বলার নেই, তা छोड़ के क्या करोगे, आप एक काम करो, आप গল্ফ শুরু कर दो। এটাই লতা মঙ্গেশকর, যিনি অক্লান্ত, যিনি ভাবতেই পারেন না যে সৃষ্টির কখনো শেষ হতে পারে, স্পেশালি ক্রিয়েটিভ লোকের। তাই তিনি 90 বছর বয়সে গান গেয়েছেন, 88 বছর বয়সে বাংলা গান রেকর্ড করেছেন। আর সচিনকে বলেছিলেন অন্তত গল্ফটা খেলো। এবং তিনি নিজেও এরকম নিরলস ছিলেন। এবং যে ছবিগুলো তুলেছেন, তাজমহলের যে ছবিটা তুলেছেন তাতে ক্যাপশন দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে, যে তাজমহল এমন একটা কীর্তি যেটা কালের ঘণ্টাকে স্তব্ধ করে দিয়েছে। বিভিন্ন সব ছবি, বিভিন্ন সব মুহূর্ত, অ্যাকচুয়ালি নিজের রেকর্ডিংয়ের কোনো ছবি সেলফিতে তোলেননি। যদিও আমি শুনেছি যে প্রথম যখন হোয়াটসঅ্যাপের কথা তিনি জানতে পারেন, তখন তিনি সবিস্ময়ে প্রশ্ন করেন যে হোয়াটসঅ্যাপ বস্তুটা কি। মনে রাখতে হবে লতার জীবনে হোয়াটসঅ্যাপ যখন আবির্ভূত হয় তার বয়স প্রায় 85। তখন তাকে বলা হয় যে দিদি এটা একটা টেকনোলজি যার মাধ্যমে গান পাঠানো যায়। তিনি সঙ্গে সঙ্গে উৎসাহী হয়ে পড়েন, গান পাঠানো যায়, তাহলে আজকেই আমায় শিখতে হবে। দ্রুত শিখে নেন। এবং আরও একটা ঘটনা বলি যে তিনি যখন প্রথম সোশ্যাল মিডিয়া লতা মঙ্গেশকর আসেন, তখন তিনি আসা মানেই প্রচুর শ্রোতার ছড়াছড়ি, লতার পোস্ট করা মানে সেটা নিয়ে সারা ভারতবর্ষে উত্তেজনা। একজন স্পন্সর প্রস্তাব দেয় যে আপনার এই পেজটা এত বেশি লোক ফলো করছে, আমরা যদি বিজ্ঞাপন দিই আপনার কোনো আপত্তি আছে? মনে রাখতে হবে যখন এই অফারটা এসছে তখন তিনি গানের জগৎ থেকে দূরে, সেই অর্থে আর কোনো রোজগার নেই, যা গানের সিডি থেকে রয়্যালটি বা পুরনো ক্যাসেট থেকে যা আসে। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যে আমি শ্রোতাদের একটা জিনিস শোনাতে চাইছি, তার মধ্যে স্পন্সর কোথা থেকে আসবে? আর ঈশ্বরের আশীর্বাদে আমার অন্তত রুটি আর ডালের কোনোদিন অভাব হবে না, আমি কেন তার মধ্যে স্পন্সরকে ঢোকাবো? এবং তীব্রভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এবং তার জীবনের বোধহয় এটাই যে যখন যেটা করবেন না তখন সেটা করবেন না। আমার এরকম হয়েছে যে ইন্টারভিউ করব বলে যেদিন ফোন করেছি সেদিন ওর গলাটা খারাপ, তো গলাটা খারাপ বলে সেদিন উনি সাক্ষাৎকার দেবে না। সামান্য খারাপ, মানে এমন খারাপ নয় যে সাক্ষাৎকার দেওয়া যাবে না, কিন্তু তিনি মনে করেন যে কোনো কিছু করতে হলে সেই জিনিসটাকে একদম ফ্রেশ সতেজ থাকতে হবে, নইলে তিনি ইন্টারভিউ দেবেন না। ঋষিকেশ মুখার্জি তাকে আনন্দে মিউজিক ডিরেকশনের ভার দিয়েছিলেন, আমরা জানি পরে মিউজিক ডিরেকশন দিয়েছিলেন সলিল চৌধুরী, অমর সব গান আনন্দে, কিন্তু বারবার তাকে বলা হয়েছিল তিনি কি দেবেন। রাজ কাপুর তাকে রোল অফার করেছিলেন। তার আগে লতা কিন্তু অনেকেই জানেন না যে প্রথম মারাঠি ছবিতে তিনি কিন্তু সাপোর্টিং ভূমিকায় অভিনয় করেছেন 46-48 ওই সময়ের কথা বলছি, 50 দশকের শুরুতে। কিন্তু যবে থেকে 1951-52 থেকে তিনি গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেলেন, তখন আর এগুলো পিছন ফিরে তাকাননি, এগুলো করেনও নি। তাই রাজ কাপুর বারবার বলা সত্ত্বেও তিনি রাজি হননি। এটা একটা দিক, কঠোর দিক, যে দিকটায় তিনি অনমনীয়। আরও একটা দিক, তিনি কিন্তু মানুষ হিসেবে ইন্টারভিউ নিতে গিয়ে বারবার দেখেছি উনি খুব আবেগপ্রবণ। আমার রাজ সিং বলেছিলেন যে ওর নিজের পরিবারের হয়তো হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে মেয়ে বা অন্য আশা ভোসলের নাতি, এদের প্রতি তিনি ভীষণ ভীষণ দুর্বল, বাচ্চাদের প্রতি। এবং আমায় লতা মঙ্গেশকর বলেছিলেন যে তাকে বহু বছর আগে মধুবালা, একজন মিউজিক ডিরেক্টর মারা যাওয়ার পর মধুবালা তাকে নিয়ে গিয়েছিলেন ওই শবদেহ দেখার জন্য বা শ্রদ্ধা নিবেদন করার জন্য। সেখানে গিয়ে লতা অসুস্থ হয়ে পড়েন, ডেড বডি দেখে, ডেড বডি তার সহ্য হতো না। এর অনেক অনেক বছর বাদে 1987-তে যখন কিশোর কুমার মারা যান, তখন লতা মঙ্গেশকরকে বলা হয়েছিল যে কিশোরদা মারা গেছেন, আপনি যাবেন না? লতা তখন বলেন যে না, আমি যাব না, কারণ আমি মৃতদেহ দেখতে পারি না, আমার ভীষণ একটা রিয়াকশন হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই বলেন কি বলছেন, কিশোর কুমারের বডি এখানে দাহ হবে না, খান্ডোয়াতে নিয়ে যাওয়া হবে পারিবারিক ইয়েতে? আপনি কিশোর কুমারের এত বছরের সঙ্গী, এত গান গেয়েছেন, কালজয়ী সব গান গেয়েছেন, আপনি কিশোর কুমারের কাছে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন না? লতা ওখানে গিয়ে আবার এমন অসুস্থ হয়ে পড়েন
যে প্রভুকুঞ্জের বাড়িতে ফিরে দেখা যায় যে তার প্রেশার হয়ে গেছে, ওপরেরটা 300, নিচেরটা 100। এইরকম একজন মানুষ ছিলেন, একদিক থেকে ভীষণ সফট, বজ্রের মতো কঠোর, কিন্তু অ্যাকচুয়ালি খুবই কুসুমের মতো কোমল, এবং অনেক দিকগুলো তাকে খুব আহত করত। যেরকম তিনি বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছিল যে লতার জন্য সন্ধ্যা মুখার্জি সুযোগ পাননি বোম্বাইতে। সন্ধ্যাকে নিজে ফোন করে বলেছিলেন যে দেখো কি কি সব লিখছে। আর ক্রিকেটের প্রতি আবার বলছি, ওই যে ছবি দেখছেন, অমর ছিল তার প্রেম। 83 বিশ্বজয়ীদের জন্য অনুষ্ঠান করে টাকা তুলে দিয়েছিলেন। এমনকি T20 অব্দি তিনি দেখতেন। আর কিছুদিন বাদে, মাসখানেক বাদে IPL শুরু হবে, IPL এর নিলাম হবে। আমার মনে হয় লতা মঙ্গেশকর বোধহয় আজকে বেঁচে থাকলে IPL এর অকশনটাও বসে দেখতেন। যে কোনো কিছু জিনিসের প্রতি তার এইরকম সীমাহীন অনুরাগ ছিল। পিছনে দেখছেন তাজমহলের ছবি, যেটা সম্পর্কে বললাম, নিজে গিয়ে তুলেছিলেন। বিভিন্নভাবে তাজমহল তুলেছেন, কখনো পূর্ণিমার রাতে তাজমহল, কখনো এমনি তাজমহল। অর্থাৎ যে কোনো একজন ফটোগ্রাফারের সেই ক্রাফটের পেছনে যেরকম প্যাশন থাকে, সেইরকম সীমাহীন প্যাশন বয়ে তিনি ঘুরে বেরিয়েছেন। শুরু করেছেন রোলিলেক্স ক্যামেরায়। সেই ক্যামেরাটা আবার একটা ইতিহাস আছে, যে রায়পুর দুর্গে ছবি তুলতে গেছিলেন তিনি। রায়পুর দুর্গে ছবি তুলতে গিয়ে পরিবারের লোকেরা সঙ্গে ছিলেন। রায়পুর দুর্গের ছবি তুলতে গিয়ে একটা জায়গা আছে, একটা খাড়াই আছে, যে খাড়াইতে বলা হয় যে শিবাজি তার শত্রুদের ওই খাড়াই থেকে সোজা নামিয়ে দিতেন। অর্থাৎ খাড়াই থেকে নেমে তারা মৃত্যুমুখে পতিত হতো যারা বিরোধিতা করেছে। ওই খাড়াইতে তার ক্যামেরাটা পড়ে ভেঙে যায়। এত সাধের, এত বছরের ক্যামেরা, যেটা দিয়ে 1946 সালে তার ক্যামেরার জীবন, মানে ফটোগ্রাফের জীবন শুরু হয়েছিল। তখন লতা মঙ্গেশকর খুব ভেঙে পড়েন এবং বলেন যে শিবাজির আমলে না হয় অপরাধীদের ওখান দিয়ে গড়িয়ে দেওয়া হতো। ঈশ্বর, আমি কি দোষ করেছি যে আমার এত সাধের ক্যামেরাটা রায়পুর ফোর্টে এসে ভেঙে গেল? তারপর অবশ্যই শেষ দিকে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতেন। এবং এই বইটা দেখলে বোঝা যায় যে কত মমত্বের সঙ্গে তিনি ছবিগুলো তুলেছেন। লাইটের ব্যবহার, অ্যাঙ্গেলের ব্যবহার, যেভাবে একজন নামী ফটোগ্রাফাররা করেন, এবং বিভিন্ন সময়ে নামী ফটোগ্রাফারদের কাছে তিনি সেশন নিতেন। মুম্বাইয়ের খুব বিখ্যাত ফটোগ্রাফার হলেন গৌতম রাজাধ্যাক্ষ। তার সঙ্গে বসে তিনি আলোচনা করতেন যে কিভাবে ছবি হবে, অ্যাঙ্গেল কিভাবে হবে, ফ্রেমিং কিভাবে হবে। ভাবলে অবিশ্বাস্য লাগে যে এমন একজন মানুষ, যিনি তার কীর্তিতে এতই গড়িয়ান যে অন্য যে কোনো প্যাশন তার হবির মতো নেওয়া উচিত, জাস্ট আমার ভাল লাগছে এটা তুললাম। কিন্তু লতা মঙ্গেশকর ছিলেন এমন একজন পারফেকশনিস্ট যে তার কাছে ওই আমার ভালো লাগছে কোনো ব্যাপার নেই, কোনটা ঠিক সেই ছবিটাই আমি তুলব, সেভাবেই ফ্রেমিংটা হবে। আবার আরেকটা বই বেরোচ্ছে লতা মঙ্গেশকরকে নিয়ে আরও আগামী 2-3 মাসের মধ্যে, যে বইটা তার পিক্টোরিয়াল বায়োগ্রাফি, অর্থাৎ তার ছবির মাধ্যমে তার পুরোটা জীবনী। সে জীবনী শুরু হয়েছে সেই 46 সাল থেকে, যেভাবে তার জীবন গড়িয়েছে, কিন্তু সেটা লতাকে নিয়ে অন্যরা সংকলন করেছেন। আর এই বইটা অ্যান্ড শি ক্লিকড, এটা তার নিজের বই। এটা গানের বাইরে তার নিজস্ব একটা সিগনেচার। যারা এই বইটা দেখবেন, আমরা কলকাতা টিভি ডিজিটালে আপনাদের প্রথম দেখালাম বাংলা মিডিয়ায়, আমার মনে হয় তাদেরই খুব ভালো লাগবে। যারা গান ভালোবাসেন না, লতা মঙ্গেশকরকে চেনেন না এমন কেউ ভারতবর্ষে আছেন? লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন এবং সচিন টেন্ডুলকর, এরা ভারতের 3 জন সর্বকালীন সর্বশ্রেষ্ঠ অলংকার। একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই আপনাদের 3 জনের মধ্যে মিল কোথায়? উনি বলেছিলেন যে মিলটা কোথায় জানেন? আমরা অনেক একটা মধ্যবিত্ত অবস্থা থেকে, কি নিম্নমধ্য অবস্থা থেকে লড়তে লড়তে উপরে উঠে এসেছি, এবং কোথা থেকে উঠে এসেছি সেই জায়গাটা কখনো ভুলে যায়নি। অমিতাভ বচ্চনকে কখনো দেখবেন না অমিতাভজি গিয়ে কোনো ডিস্কোতে গিয়ে নাচছেন। সচিনকে কখনো দেখবেন না চিৎকার করে বলছে मैं हूं সচিন। আমরা এরকমই, আমরা মাটিতে থাকতে ভালোবাসি। শুনে অসাধারণ লেগেছিল। আবার বলি, অমর একজন মানুষ, যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন লতা মঙ্গেশকর থাকবেন। আর এই বইটা আমার মনে হয় ফটোগ্রাফি প্রেমীদের কাছে একটা অবশ্য রসদ হবে। খুব শিগগিরই কলকাতা টিভি ডিজিটালে আপনারা সমস্ত এইসব লতা মঙ্গেশকরের দুষ্প্রাপ্য তোলা এইসব ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আমি বলছি, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, ছবিগুলো দেখার পর, স্পেশালি ক্যাপশনের সঙ্গে ছবিগুলো পড়ার পর, যে ক্যাপশনগুলো তার সঙ্গীত সম্রাজ্ঞের নিজের করা, আপনাদের অবাক লাগবে, রোমাঞ্চিত লাগবে, এবং বোধহয় ভীষণ নস্টালজিকও লাগবে। জাস্ট আর কয়েকদিনের অপেক্ষা, তারপর কলকাতা টিভি অনলাইনের পেজে আপনারা সেই লতা মঙ্গেশকরের ছবিগুলো দেখতে পাবেন, যেটা সেই বই থেকে নেওয়া অ্যান্ড শি ক্লিকড।